This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না। আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াটু। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাকুটি হয়ে দুবাই জেলে গেলাম। কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। রাজস্ব লস সরকার না চাইলে হতে পারে না। রাজস্ব লস হয়েছে মানে কি? সেই টাকাটা তো উঠেছে। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত, ওই পাথরের জন্যে সেটা হয়ে গেল 40 লাখ। শুধু টুলু মণ্ডলকে ফেললে হবে না। কলকাতা থেকে কোন গাড়ি কতবার বীরভূমে গেছে? টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, শুধু একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। যারা ক্যামাক স্ট্রিটে বসতেন তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। শেখ মুখতাজুল না, চিনবেন না, চেনার কথাও না। পূর্ব মেদিনীপুরের একজন ঠিকাদার শেখ মুখতাজুল। ভাবছেন তো এমন একজন ঠিকাদারকে হঠাৎ ঠোঁটকাটা স্পেশালে আমি টেনে আনলাম কেন? আছে একটা লিঙ্ক, একটা যোগসূত্র আছে। মোহাম্মদ নাজিব উদ্দিন মানে ওই টুলু মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনতেন? তৃণমূলের মতো একটা দলের নাম্বার 2 সেকেন্ড ইন কমান্ড সংগঠনের জন্য জেলাতেও তিনি ঘুরেছেন। বীরভূমের ধনপতি এই নাজিব উদ্দিনকে চিনতেন না? আচ্ছা, চিনতেন কি চিনতেন না, কোনো রকম আর্থিক লেনদেন ছিল কি ছিল না, সেগুলো সব পুলিশের দায়িত্ব, তদন্তকারীদের দায়িত্ব, তারা দেখছেনও। তবে পূর্ব মেদিনীপুরের ঠিকাদার এই মুখতাজুলের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে টুলু ওরফে এই নাজিবুদ্দিনের একটা লিঙ্ক ছিল। অভিষেক না চিনলেও সুমিত রায় মানে অভিষেকের আত্মসহায়ক সুমিত, সবাই চেনেন তাকে, সেই সুমিত রায় কিন্তু টুলু মণ্ডলকে চিনতেন। যদি নাই চিনতেন তাহলে কেন বলুন তো টুলুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নিতে মুখতাজুলের ওপর তিনি চাপ সৃষ্টি করছিলেন, মানে অভিষেকের পিএ সুমিত। একবার শুনুন। টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম ধরাগলা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অত যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। টুলুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। ক্যামাক স্ট্রিটের অফিসে বসিয়ে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তিনি কি বলছেন? তিনি বলছেন আপনি কিন্তু বেশি লাফালাফি করছেন। ভাবুন, সুমিতের এই একটা কথাতে একটা থ্রেট রয়েছে, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন বলা মানে থ্রেট দেওয়া। অভিষেকের সম্মতি না নিয়ে
সুমিত এই ঠিকাদারকে ডেকে এমনি এমনি চমকে দিল? এটা ভাববো না। বীরভূমের কোন টুলু মণ্ডলের বিরুদ্ধে আর এক ঠিকাদার মামলা করেছেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কি এসে গেল বলুন তো? অনেকটা বেশি দূরত্ব হয়ে যাচ্ছে না? কেন সুমিত মামলা তুলতে চাপ দিলেন? তাহলে কি, এখানেই প্রশ্নটা, তাহলে কি কোথাও স্বার্থের একটা সংঘাত বেঁধে গিয়েছিল? দেখুন, এই নিজামুদ্দিন বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে যে ছবি, তারপর থেকেই ক্যামাক্স সুইট যোগের কথা বারবার সামনে আসছে। আসবেই তো, থাকলে কেন আসবে না, না থাকলে তো সেটা সময় বলবে, কিন্তু এসেছে। মুখ্যমন্ত্রী নিজে এই জল্পনা উস্কে দিয়েছেন। এমনকি অনুব্রত মণ্ডল, দ্য গ্রেট কেষ্ট মণ্ডল, তিনি বীরভূমে একটা দীর্ঘ সময় যার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ত না, লোকে তাই বলে, আমি বলছি না, সেই অনুব্রতও কিন্তু ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন এই সময় দাঁড়িয়ে। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক্সকৃত হয়ে দুবাই। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে। আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। অভিষেক 40 টাকা। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। জেলে গেলাম কেন? চলো জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। আশা করি আপনারা অনুব্রত মণ্ডলের ইঙ্গিতটা বুঝতেই পারছেন। প্রতিদিন পার ডে 3.5 কোটি থেকে কমে সেটা হয় কত? 40 লাখ, 40 লক্ষ। অনুব্রত মণ্ডল তিহারে যাওয়ার পর রোজের 3 কোটি 10 লক্ষ করে রেভিনিউয়ের টাকা, সেটা কোথায় গেল? এখানেই অনুব্রত মণ্ডল ঝেড়ে কেসেছেন। অনেক কথাই তিনি বলে দিয়েছেন। কেউ কিছু একটা দাবি করতেই পারেন, কেউ কি বলছেন সেটা, তিনি কি ভেবে বলছেন সেটা হতেই পারে। কেষ্টমণ্ডলের দাবিকেও আমরা ধ্রুব সত্যি বলে একদম মনে করছি না। আমি ঠোঁটকাটা, আমি আবারও বলছি, কেষ্টমণ্ডলের দাবি তার ব্যক্তিগত দাবি, আমি বা আমরা ধ্রুব সত্যি মনে করছি না। কিন্তু সর্বঘটের কাঁঠালি কলার মতো কেন সুমিত রায়ের নাম সব কিছুতে ঢুকে যাচ্ছে? কে এই সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, পিএ। সুমিতের দিকে আঙুল ওঠা মানে সে আঙুল কিন্তু অভিষেকের দিকেও ওঠা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা টেকনিক্যালিটিস, আলাদা করে বুঝিয়ে বলারও কিচ্ছু দরকার নেই। এটা একেবারে সিম্পলিফাইড ভার্সন। অভিষেকের পিএ সুমিত, আর এই সুমিত কোথায় পালিয়ে বেড়াচ্ছেন সেটা কিন্তু এখনো পুলিশ নাগাল করতে পারেনি। সবকিছু দিয়ে 4 করতে পারবে, একটা ইকুয়েশন আছে, একটা সমীকরণ তো কাজ করছেই। 2 দিন আগেও সুমিতের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুলিশ নোটিশ দিয়ে এসেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো সুমিতকে তো কি করবে, কত কিছু বলছে। এখানে স্বাস্থ্যের কোনো ব্যাপার নেই ম্যাডাম, এখানে আমরা ওনাকে ডেকেছি, 3 ডেজের মধ্যে ওনাকে দিতে হবে। সুমিত্রাকে নোটিশ দেওয়া হলো, সেটি তার মা রিসিভ করলেন। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। ছেলে পালিয়ে গেল কেন? জানি না।
এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা, আমি চাইবো ও তাড়াতাড়ি সব কিছু মাঠ হয়ে যাক। কোথায় এগুলো অভিযোগ পুরো ফেক, আমার ছেলে ওরকম না, পুরো ফেক ঘটনা সাজানো হয়েছে, ওকে জালে ফাঁসানো হচ্ছে, আমার ছেলে ওরকম না। অভিষেক বাবুর পিএ সুমিত্রার ব্যাপারে আমরা সবাই শুনেছি, যত ডিলিংস, যত কুকীর্তি, যত অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজের হয়ে সুমন বাবুই করতেন। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের জন্য আপনাকে খুঁজে বের করা কোনো বড় ব্যাপার নয়। 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। এত রাজস্ব লস, তো রাজস্ব লস সরকার না চাইলে হতে পারে না। রাজস্ব লস হয়েছে মানে কি? সেই টাকাটা তো উঠেছে, টাকাটা কারুর পার্সোনাল বেনিফিটে ব্যবহৃত হয়েছে। তো টাকা কেম্যান আইল্যান্ডসে গেছে, ভানুয়াতুতুতে গেছে, শারজায় আছে, আবুধাবিতে গেছে, কেরালার পত্তনমথিটায় কিছু হয়েছে কিনা, কেরালার ভারাকালায় কিছু হয়েছে কিনা, ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বা বিদেশে পাঠিয়েছে কিনা। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। আতস কাচের তলায় শুধু টুলু মণ্ডলকে ফেললে হবে না। কলকাতা থেকে কোন গাড়ি কতবার বীরভূমে গেছে, রাজনীতিক নন, অন্য অপারেটর হিসেবে গেছেন, এগুলো সব আনা দরকার। কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কি করেছেন। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মূল বেনিফিশিয়ারির কথা বলছেন। প্রশ্ন হচ্ছে সেই মূল বেনিফিশিয়ারি কে? মানে সরকারের ভাড়ারে রাজস্ব না ঢুকে কার অ্যাকাউন্টে সেই টাকা গেল, কাকে কি দিয়ে তুষ্ট করে নিজের আখের গুছিয়েছেন এই টুলু মণ্ডল, এসবই এখন শুভেন্দুর পুলিশের নজরে। কোথায় কার কাছে কত কোটি টাকা, কত কেজি সোনাদানা টুলু ওরফে এই নাজিবউদ্দিন গচ্ছিত রেখেছেন বীরভূম পুলিশ, সেটা তাদের আতসকাচের তলায় রেখে অনুসন্ধান করছেন। টুলুর ভাগ্নে থেকে শুরু করে তার আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে তল্লাশি চলছে। মোহাম্মদবাজারে টুলুর পাথরের গোলাতেও কিন্তু পুলিশ হানা দেয়। পাথরের নথি না দেখাতে পারলে আপনারা জানেন 45 কোটি টাকার ওই পাথরও পুলিশ বাজেয়াপ্ত করে নিলামে তুলবে। সরকারের কোট আনকোট সুনজরে না থাকলে, প্রভাবশালীর আশীর্বাদ না থাকলে পাথর সম্রাট কি করে হয়ে উঠতে পারতেন বলুন তো এই টুলু মণ্ডল, যিনি মেয়ের বিয়ে দিতে 150 কোটি টাকা খরচ করেন। গ্যারাজে তার কটা গাড়ি শোভা পায়, আগেও বলেছি আবারও বলছি, বলতেও অবাক লাগে। 243টা গাড়ি একজন পাথর ব্যবসায়ীর, 243, 24, 43, 200 নয়, 243 নামি দামি গাড়ি, ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েস, নাম বলতে দিন কেটে যাবে। একর জমি, তাকে সম্রাট বললে সত্যি কি ভুল বলা হবে? কারণ তার তো এগুলো রয়েছে বলে দেখা যায়। কোথা থেকে কি, কোথায় সাইফোনিং, সেটা সময় বলবে, অবশ্যই বলবে। শেখ মুক্তাজুল, যাকে নিয়ে আমি শুরুটা করেছিলাম, তার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সরকারি টেন্ডার পেতেন এই টুলুবাবু। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর, ওদেরকে নিয়ে দিত। ওর কাছ থেকে সাবে কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। ভাবুন এবার, আপনি এবার বুঝে নিন, কারো আশীর্বাদ ধন্য হাত না থাকলে, কেউ বিপুল আশীর্বাদ না করলে, একেবারে প্রভাব খাটানো আশীর্বাদ না করলে এই নাজিমউদ্দিনরা তৃণমূল জমানা এক একজন ধনপতি শেঠ হয়ে উঠতে পারেন, হতে পারে কখনো। যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন,
তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে, এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলী স্পষ্ট করে বলতে পারবেন। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না। টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তো তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন, তো তখন বলেননি কেন? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের পিছনে কি পাক যোগ? আইএসআই মদতপুষ্ট জৈশি মোহাম্মদ? আসুন দেখি। হঠাৎ করে একদিন ওর অডিও এসছে, সেই অডিওতে বলছে যে আমি ওর পিএকে মেরেছি, এবার সিএমকে মারবো, তোকে মারবো। এটা হচ্ছে আবিদ জট যে ফোন করতো। जिस तरह तुहाडे बंगाल दे सीएम दे उन्होंने 7 फायर मारे सी, लेकिन तेनों मैं 24 तक नहीं, मेरी गल ज़हन च रखी। এ বলছে, এই দেখুন, এ বলছে যে আমি পাঞ্জাবে একটা পুলিশকে মার্ডার করেছিল, এই সব মেসেজ পাঠিয়েছে যে আমি কি করেছি। আমার বিষয় হচ্ছে যে আমি প্রথমবার দেখেছি এরকম একটা টেররিস্ট যে নিজের পরিচয় পাঠাচ্ছে যে আমি একে মেরেছি, আমি ওকে মেরেছি। আমি ওর সঙ্গে যখন ফোনে কথা হলো, আমি তোকে বললাম যে ভাই এই সব বললে হবে না, তুমি একটু ট্রায়াল দেখাও, একটু আমার গাড়িতে 1-2টা গুলি মারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কিছু আছে। এদের একটা গ্যাং আছে, এ চন্দ্রনাথ রথকে মেরেছে সে দাবি করছিল, সেটা একেবারে মিথ্যা। চন্দ্রনাথ রথের মামলায় অন্য কেউ গ্রেপ্তার হয়েছে। এসটিএফ এর হাতে হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিজেপিতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হয়। নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে। আজ বুলেট প্রুফ গাড়িতে কাঁথির বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।